আসসালামু আলাইকুম। ট্রিপল ওয়ান পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যত ধরনের তোমাদের মনের ভিতরে প্রশ্ন রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব, এবং এই একটা ভিডিওর মাধ্যমে তুমি কেন পরীক্ষা দিবে, এইখানে পরীক্ষা দিলে তোমার লাভটা কি হবে, এবং এখানে পড়াশোনা করলে তোমার ভবিষ্যতে তোমার পথটা কতটুকু সুগম হবে, এই সম্পর্কে আজকের এই ভিডিও থেকে তুমি সম্পূর্ণ তথ্যগুলো পেয়ে যাবা। তো যারাই গিয়ে ভিডিওতে রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কারণ নতুন করে বাংলাদেশে একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে, যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ইতোমধ্যে তোমরা জানো অধ্যাদেশের কাজ শুরু হয়ে গিয়েছে। আজকের ইউজিসি বরাবর শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই আইন লেখার নির্দেশ দেওয়া হয়েছে। তো ধারণা করা হচ্ছে এই মাসের মধ্যেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের কার্যক্রমের হয়তো শেষ ঘটবে। তো যাই হোক না কেন, তোমরা যাতে পরবর্তীতে আফসোস না করো, এই জন্য এখন থেকেই প্রিপারেশন নাও, যাতে করে তুমিও একজন পাবলিকিয়ান হতে পারো। ওকে, তো চলো প্রথমত আমরা দেখব এইখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কারা পরীক্ষা দিবে বা কাদের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যারা ইতোমধ্যে ন্যাশনালে ভর্তি রয়েছে, তুমি চাচ্ছ পাবলিকিয়ান হতে, তোমার জন্য সেই সুবর্ণ সুযোগ এখানে তৈরি হয়েছে। কারণ ইতোমধ্যে অনেক জল্পনা কল্পনা হয়েছে এই অধ্যাদেশ নিয়ে। গত 1 বছর যাবৎ এখানের স্টুডেন্ট অনেক পরিশ্রম করেছে, যার ফলশ্রুতিতে ঢাকার বুকে নতুন করে একটা বিশ্ববিদ্যালয় স্থাপিত হতে যাচ্ছে। তো কাদের জন্য? যারা ইতোমধ্যে জিএসটিতে রয়েছে, তুমি চাচ্ছ ঢাকার মধ্যে থাকতে, ঢাকার মধ্যে থেকে নিজেকে আরও জাস্টিফাই করতে চাচ্ছ, তাদের জন্য। এবং ভালো ভালো সাবজেক্ট এখানে ইনক্লুডেড হয়েছে, তো তোমরা চাইলে তোমরা সেই সুযোগটাকে নিতে পারো। পার্থক্যটা কি আসলে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির থেকে একটা পার্থক্য তৈরি হয়েছে এখানে। কি পার্থক্য সেটা? এটা যেহেতু ঢাকার বুকে, তাই তুমি সকল ফ্যাসিলিটিস এখান থেকে পাবে, যেমন ট্রান্সপোর্ট সহ, এবং নতুন করে আরও কয়েকটা ফ্যাসিলিটিস রয়েছে, সেগুলো আমরা পরবর্তীতে বলবো। এবং যারা চাচ্ছ যে ভালো একটা সাবজেক্টে পড়তে ঢাকার বুকে থেকে, এবং পাশাপাশি নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চাচ্ছ, এই জন্য তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তত পড়া উচিত। ওকে, তো পরবর্তীতে এখানে আসলে তুমি কি পড়তে পারবে, কি কি সাবজেক্ট পড়তে পারবে, এবং কিভাবে এর ম্যাচুরিটিং সিস্টেমটা তৈরি হবে। তো প্রথম 3 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, নন মেজর প্লাস মেজর সাবজেক্ট। ধরো বাংলাদেশে এই প্রথম এই ইউনিভার্সিটিতে এই ব্যতিক্রমধর্মী সিস্টেমটা চালু হয়েছে। তো নন মেজর যেটা রয়েছে, ধরো তোমার অনেকে মনে করে কি আমার ম্যাথ ভালো লাগে না, ম্যাথ ডিপার্টমেন্ট ভালো লাগে না, তো আমি ম্যাথ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। তারপর তুমি দেখলা কি ম্যাথ ডিপার্টমেন্টে আসলে অঙ্কগুলো এতটা হার্ড, তোমার করতে ইচ্ছা করতেছে না, তোমার পছন্দ ছিল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। তো তুমি যদি নন মেজর সাবজেক্টটা এখানে 4 সেমিস্টার পড়ো, পড়ার পরে যদি তোমার মনে হয় যে না এই সাবজেক্ট আমার জন্য না, তুমি চাইলেই অন্য একটা সাবজেক্টে সুইচ করতে পারবে, সেখানে শর্ত আছে অবশ্যই। তো নন মেজর মেজর, এখানে 4 সেমিস্টারে তুমি নন মেজর পড়বে, তখন যদি মনে হয় যে না আমার অন্য সাবজেক্টে সুইচ করা উচিত, তখন তুমি চাইলে সুইচ করতে পারবে, এবং পরবর্তী 4 সেমিস্টারে পড়ানো হবে মেজর। এটা শুধুমাত্র বাংলাদেশে ডিসিইউতে হবে, অর্থাৎ ঢাকেবিতে হবে। ওকে, পরবর্তীতে ইন্টার ডিসিপ্লিনারি প্লাস হাইব্রিড সিস্টেম, এটাও নতুন নিয়ম। এখানে 40% ক্লাস হবে অনলাইনে, এবং বাকি 60% ক্লাস হবে অফলাইনে, এবং পরীক্ষাগুলোকে অবশ্যই তোমার অফলাইনে দিতে হবে। বুঝতে পারতেছো? অনেক সুযোগ সুবিধা তৈরি হয়েছে এখানে। তো পরবর্তীতে ক্যাম্পাস পরিবর্তনের যে সিস্টেমটা, আচ্ছা তুমি চাচ্ছ তুমি নন মেজর যে সাবজেক্ট রয়েছে এটা পড়লা, তুমি পড়ার পরে তুমি চাচ্ছ অন্য একটা সাবজেক্টে সুইচ করতে, অবশ্যই তোমার নিজের ক্যাম্পাসের মধ্যে তুমি সুইচ করতে পারবে। ক্যাম্পাস চাইলেই তুমি পরিবর্তন করতে পারবে না, কারণ এখানে 7টা ক্যাম্পাস তৈরি হবে। তুমি চাইলেই গিয়ে ঢাকা ক্যাম্পাস থেকে তিতুমির ক্যাম্পাসে তুমি গিয়ে পরিবর্তন হতে পারবে না। নিজ ক্যাম্পাসের ভিতরে তুমি যে কোনো সাবজেক্টে সুইচ করতে পারবে। ওকে ফাইন। এর পরবর্তীতে কি সেমিস্টার সিস্টেম। হ্যাঁ, আগে গিয়ে ইয়ার সিস্টেম ছিল, এখন সেমিস্টার সিস্টেম চালু হবে। তো সেমিস্টার সিস্টেমটা কেমন? যে টোটাল 8টা সেমিস্টার হবে, প্রথম 4টা সেমিস্টারে তোমাকে নন মেজর পড়ানো হবে, এবং পরবর্তী 4টা সেমিস্টারে তোমার মেজর, তুমি যে সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছ সেই সাবজেক্ট পড়ানো হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 4টা স্কুল। আচ্ছা এখানে স্কুল বলতে কি তুমি স্কুল জীবনে ফিরে যাবে, ব্যাপারটা এরকম না। বাহিরের দেশে যতগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই স্কুলিং সিস্টেমটা রয়েছে।
এই স্কুল সিস্টেমটা মানে হচ্ছে, আমরা বলতাম আগে ফ্যাকাল্টি, এবং এখন সেই স্কুল সিস্টেমটার নাম হচ্ছে অনুষদ। এবং বাংলাদেশের খুলনা ইউনিভার্সিটিতে এই সিস্টেমটা রয়েছে, স্কুল অফ সায়েন্স, স্কুল অফ বিজনেস স্টাডিজ, তো এই সিস্টেমগুলো রয়েছে। তো যেখানে ডিসিউতেও এটা এন্ট্রি করা হয়েছে, কারণ যেহেতু আধুনিকতার সব কিছু নিয়ে আসা হবে, তো এই জন্য সিস্টেমটা স্কুল অফ সায়েন্স সিস্টেম করা হয়েছে, ফ্যাকাল্টি সিস্টেম। ধরো এটা হচ্ছে বিজ্ঞান ভবন, এটা হচ্ছে গিয়ে আর্টসের ভবন, মানবিক ভবন, তো এরকমভাবে নামগুলো হবে। ওকে, তো তখন আর হচ্ছে গিয়ে কলেজ নামটা থাকবে না, তখন হচ্ছে গিয়ে নামটা হবে স্কুল অফ সায়েন্স অফ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস অফ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কত সুন্দর না বিষয়টা। অথবা এরকম নাম হতে পারে যে সায়েন্স বিভাগ বা সায়েন্স অনুষদ, বিজ্ঞান অনুষদ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ওকে, এটা হতে পারে, আইন লেখার পরে এটা বাকিটা বোঝা যাবে কি হবে আসলে। তো যাই হোক না কেন, যেহেতু 4টা স্কুল সিস্টেম করা হবে 7টা ক্যাম্পাসকে মিলায়া, তো প্রথমত স্কুল অফ সায়েন্স বিজ্ঞানদের জন্য, স্কুল অফ আর্টস হিউম্যানিটিস, স্কুল অফ বিজনেস স্টাডিজ, স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস। তো দেখো নতুন নতুন অনেক সাবজেক্ট এন্ট্রি হয়েছে, তো এর পরবর্তীতে আরো অনেকগুলো সাবজেক্ট যুক্ত হবে। ওকে, তো প্রথমত দেখো স্কুল অফ সায়েন্স যেটা রয়েছে, এই স্কুল অফ সায়েন্স কোনটার আওতাভুক্ত থাকবে এটা মনে রাখবে। স্কুল অফ সায়েন্স তোমার হচ্ছে ঢাকা কলেজের ক্যাম্পাস যেটা রয়েছে সেটা, এরপর হচ্ছে ইডেন, এরপর হচ্ছে বদরুন্নেসা, বদরুন্নেসা। ওকে, তো এখন এই তিনটার মধ্যে সায়েন্সের সাবজেক্টগুলোকে পড়ানো হবে। সেই সায়েন্সের সাবজেক্টগুলোর মধ্যে কি কি থাকবে? ঢাকা কলেজের ক্যাম্পাসে যেটা থাকবে, শোনো কলেজ কেন বলতেছি, এখন পর্যন্ত তো হচ্ছে গিয়ে অনুষদে ভাগ করা হয়নি, তো যখন আইন অধ্যাদেশ মানে জারি হয়ে যাবে, অধ্যাদেশ জারি হয়ে যাবে, তখন এটা ভাগ হয়ে যাবে। এই জন্য তোমাকে সংক্ষেপে বোঝানোর জন্য আমি কলেজ কথাটা উল্লেখ করতেছি। তো প্রথম হচ্ছে ঢাকা কলেজের ক্যাম্পাসে তোমার হচ্ছে ম্যাথ পড়ানো হবে, স্ট্যাটিস্টিক্স, ডেটা সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি সাবজেক্ট। তাহলে দেখো নতুন নতুন সাবজেক্ট এন্ট্রি হয়েছে এখানে, আগে এগুলো ছিল না। যেমন বায়োকেমিস্ট্রি ছিল না, ডেটা সায়েন্স ছিল না, বায়োটেকনোলজি ছিল না। সুবর্ণ সুযোগ এগুলো। তো এর পরবর্তীতে দেখো এই যে এটা হবে ইডেনে, ইডেনে পড়ানো হবে। ইডেনে কি পড়ানো হবে? ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, হ্যাঁ, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, এটা আগে ছিল না, তো খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট। তো পরবর্তীতে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজি, এরপর রয়েছে ফরেস্ট্রি সায়েন্স, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এরপর বদরুন্নেসা যেটা রয়েছে সায়েন্সের সাবজেক্ট পড়ানো হবে, আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট পড়ানো হবে। ফাইন, গেল সায়েন্সের সাবজেক্টগুলো গেল এই তিনটা ক্যাম্পাসে। এরপর রয়েছে স্কুল অফ আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, মানে আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো পড়ানো হবে। এটা কোন ক্যাম্পাসে পড়ানো হবে? এটা হচ্ছে বাংলা কলেজের ক্যাম্পাসে পড়ানো হবে, বাংলা কলেজের ক্যাম্পাসে পড়ানো হবে। কি কি সাবজেক্ট থাকবে? জার্নালিজম থাকবে, নতুন করে সাবজেক্ট এন্ট্রি হয়েছে, ডিমান্ডেবল। ফটো অ্যান্ড ভিডিওগ্রাফি, এটাও ডিমান্ডেবল হয়ে উঠবে। অ্যাপ্লাইড সোশ্যোলজি, সমাজবিজ্ঞান যেটা রয়েছে, পলিটিক্যাল ইকোনমি, ইসলামিক স্টাডিজ, এই সাবজেক্টগুলোকে এখানে পড়ানো হবে। ওকে ফাইন। এর পরবর্তীতে রয়েছে স্কুল অফ বিজনেস স্টাডিজ, কমার্সের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কোথায় পড়ানো হবে? সেগুলো হচ্ছে তিতুমিরে পড়ানো হবে, যেমন অ্যাকাউন্টিং, ফিন্যান্স, এইচআর নতুন সাবজেক্ট, হোটেল অ্যান্ড হসপিটালিটি, তারপর হচ্ছে মার্কেটিং, ব্যাংক অ্যান্ড ইন্স্যুরেন্স, নতুন নতুন কিছু সাবজেক্ট এন্ট্রি হয়েছে, খুব সুন্দর বিষয়গুলো। তো খেয়াল করে দেখো তো, তুমি চাইলেই এই নতুন নতুন জায়গাগুলোতে তুমি নিজেকে তৈরি করতে পারো, এবং হচ্ছে গিয়ে এইখানে একটা সিট দখল করা মানে ঢাকার বুকে রাজত্ব করা। তো এর পরবর্তীতে দেখো স্কুল অফ ল অ্যান্ড জাস্টিস, এইটা পড়ানো হবে দুইটা ক্যাম্পাসে, এটা হচ্ছে কবি নজরুলে, একটা হচ্ছে শহীদ সরওয়ার্দী কলেজে। তো ল অ্যান্ড জাস্টিস এটা তো তোমরা জানো খুব ডিমান্ডেবল একটা সাবজেক্ট, এবং এখানে সিট সংখ্যাটাও বেশি তুলনামূলক। তো এই জন্য এই সুবর্ণ সুযোগটা আর্টসের যারা রয়েছে তারা লুফে নাও। ওকে, গেল এই আলোচনা। এখন তারপর আর কি কি সুযোগ রয়েছে এখানে একটু দেখো। যদি তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হও তাহলে তোমরা কি কি পাবে? এখানে রয়েছে ডিজিটাল লাইব্রেরি সিস্টেম থাকবে, ক্যাফেটেরিয়া থাকবে, মেডিকেল থাকবে, ট্রান্সপোর্ট সিস্টেম থাকবে, ল্যাপটপ প্লাস ইন্টারনেট সিস্টেম থাকবে। মানে এটা কি আসলে আমি একটু বুঝিয়ে বলতেছি। ডিজিটাল লাইব্রেরি, আধুনিক লাইব্রেরি প্রত্যেকটা ক্যাম্পাসে থাকবে। ক্যাফেটেরিয়া, উন্নত ধরনের ক্যাফেটেরিয়া যুক্ত হবে, কারণ অধ্যাদেশ যখন হবে তখন তো সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা হবে। এখানে সকল প্রশাসনিক দিক
নিয়ন্ত্রণ করবে একজন স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ, ভিসি, অর্থাৎ যে ভিসি থাকবে সে নিয়ন্ত্রণ করবে। এখানে কোনো হচ্ছে গিয়ে প্রিন্সিপাল থাকবে না, যেহেতু ভিসি নিয়োগ হবে, প্রক্টর থাকবে, প্রত্যেকটা ক্যাম্পাসে একজন করে নারী এবং একজন করে পুরুষ ডেপুটি প্রক্টর থাকবে এবং একজন ভিসি থাকবে। তো যাই হোক না কেন, তো ডিজিটাল লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, মেডিকেল, প্রত্যেকটা ক্যাম্পাসে মেডিকেল থাকবে। এরপর হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম, মানে পরিবহন ব্যবস্থার উন্নত পরিবহন যুক্ত হবে। তো তুমি চিন্তা করে দেখো তো, ঢাকার বুকে আলাদা আলাদা জায়গায় 7টা ক্যাম্পাস, প্রত্যেকটা ক্যাম্পাসে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হবে এবং ট্রান্সপোর্ট সিস্টেমটা কিন্তু এখানে একটা বড় একটা হিউজ একটা ইম্প্যাক্ট পড়বে। ঢাকার বুকে দেখবা কি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শুধু গাড়ি, এবং অনেক ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হয়ে যাবে, তোমার জন্য সুবিধা হবে। এরপর ল্যাপটপ প্লাস ইন্টারনেট, যারা নতুন বর্ষে ভর্তি হবে তারা প্রত্যেকে ল্যাপটপ প্লাস ইন্টারনেট পাবে প্রথম বর্ষ থেকেই। তো এই সুবর্ণ সুযোগগুলো তুমি পেতে যাচ্ছ এবং পরিচালিত হবে সিনেট এবং সিন্ডিকেটের মাধ্যমে, যেখানে আলাদা একটা হচ্ছে গিয়ে দপ্তর থাকবে প্রশাসনিক, সেখান থেকেই সবকিছু পাস হবে বিশ্ববিদ্যালয়ে। ওকে, বুঝতে পারতেছো কত ফ্যাসিলিটিস তৈরি হচ্ছে এখানে। তো এই সিস্টেমটা আসলেই অনেক ভালো, অনেক ভালো। যদি এই সিস্টেমগুলো প্রয়োগ হয়, ঢাকার বুকে আধুনিকতার ছোঁয়া থাকবে, পাশাপাশি লেখাপড়ার মান বাড়বে, গবেষণা বাড়বে, এটাই তোমরা চাই, তাই না? এই জায়গাটাকে তোমরা লুফে নাও। তোমরা যারা বিভিন্ন জায়গায় রয়েছো, মন মতো সাবজেক্ট আসেনি, তোমরা এই জায়গাগুলোকে নিজেকে অ্যাপ্লাই করে দেখতে পারো, পরবর্তীতে আরও সাবজেক্ট যুক্ত হবে এখানে। আচ্ছা, তো এখন তোমার করণীয় কি? আগামী 22 তারিখ যেহেতু পরীক্ষা, তোমরা সুন্দরভাবে আবেদনটা করো, বাসায় বসে বইগুলো নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দাও। এবং তোমরা যারা প্র্যাকটিস অলরেডি রয়েছে, বই ভালো করে পারো, তুমি নিজেকে যদি জাস্টিফাই করতে চাও, এবং তাহলে তুমি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। এবং এক্সাম ব্যাচে অতি সামান্য টাকা ফি রাখা হয়েছে, 399 টাকা, বিজ্ঞান মানবিকের জন্য প্রযোজ্য, তোমরা ভর্তি হয়ে যেতে পারো। এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে বা মেসেজ দিবে, তাহলেই হবে, অথবা আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিতে পারো। এরপর যাদের প্রস্তুতি গোছানো না, আগামী 10-12 দিনে চাচ্ছ যে প্রস্তুতি গোছায় নিতে ভালো করে, তো আমাদের টার্গেট মানে ডিসিইউ টার্গেট কোর্সে ভর্তি হয়ে যাও। 599 টাকা, আহামরি কিছু না ভাই, আহামরি কিছু না। তোমরা যদি ভর্তি হয়ে নিজের একটা সিট দখল করতে পারো, এটাই সব থেকে বড় সুযোগ। কারণ প্রশ্নগুলো একটু স্ট্যান্ডার্ড হবে, আগের নিয়মে হবে না। কেন হবে না? আগে তো হচ্ছে কি একটা ধারাবাহিকতা ছিল, বাট এখন হচ্ছে বুয়েট নিয়ন্ত্রণ করবে এখানে, বুয়েটের কাছ থেকে টেকনিক্যাল সহায়তা নেওয়া হচ্ছে, তারা নিয়ন্ত্রণ করবে। এই জন্য প্রশ্নর প্যাটার্ন একটু চেঞ্জ হবে এবং এখানে হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং থাকবে, আগে ছিল না। তাহলে পাস করা খুব সহজ ছিল, যেহেতু নেগেটিভ মার্কিং যুক্ত হচ্ছে, এই জন্য তোমার জন্য একটু হার্ড হবে। এবং যারা সেকেন্ড টাইমার রয়েছে, তারা হচ্ছে গিয়ে 2 মার্ক কর্তন হবে এখান থেকে। এবং যারা এসএসসি পরীক্ষা 2021 সাল পর্যন্ত দিয়েছো, 21 সালে যারা এসএসসি দিয়েছো মেট্রিক পরীক্ষা, হ্যাঁ 21 সালে, তারাও দিতে পারবে। 2019, 18, তারপর হচ্ছে 20, 21, এই মধ্যে যারা এসএসসি পরীক্ষা তারা দিতে পারবে। এবং যারা হচ্ছে সেকেন্ড টাইমার অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা ছিল 23, 24, তারাও পরীক্ষা এখানে দিতে পারবে। তো আশা করি ক্লিয়ার, সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আমাদের কমেন্টে জানাবে অথবা আমাদের ডিরেক্টলি ইনবক্স করবে। ওকে, আমাদের ট্রিপল বন্ড পাঠশালায় তোমরা সবাই যুক্ত হও। আল্লাহ হাফেজ।